মেয়েটাকে বাঁচাও বাবা, ওর কেউ নেই, ওরা মেরে ফেলবে ওকে। ইয়াস পাটা সরিয়ে নিল, হাত ধরে ভদ্রলোককে তুলে বলে উঠল সে। চাচা উঠুন, করছেন কি আপনি? উনি আগের মতোই কান্না করতেছেন, হাত দুটো জোর করে বলতেছেন ইয়াসকে, মেয়েটাকে বাঁচাও বাবা। এদিকে ইয়াসকে দেখেই ছেলে দুটো থেমে গেছে। ওদের পাশেই এক চল্লিশার্ধ বয়সের লোক দাঁড়িয়ে আছে। কপাল কুঁচকে তিনি তাকিয়ে আছেন ইয়াসের মুখ পানে। দেখেই বোঝা যাচ্ছে খুব একটা খুশি হয়নি ইয়াসকে দেখে। ইয়াস তখন বাঁকা হেসে লোকটাকে বলে উঠল, সামনেই কিন্তু পুলিশ স্টেশন। লোকটা তখন প্রতি উত্তর করলো ইয়াসের কথার, তো কি হয়েছে, তুমি কি ভয় দেখাচ্ছ আমাকে? ইয়াস তখন লোকটাকে বলে উঠল স্বাভাবিক স্বরে, যাকে নিয়ে আপনি টানাটানি করছেন সে আমার পার্সোনাল প্রপার্টি, জানেন এটা? ইয়াসের কথায় লোকটা কপাল কুঁচকে একবার কাশফিয়ার দিকে তাকিয়ে আরেকবার তাকালো ইয়াসের দিকে। ইয়াসের বলা কথাটা তার পছন্দ হয়নি, তা ওনার মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। লোকটা তখন দাঁত কটমট করে ইয়াসকে বলে উঠল, বাদরামি করার জায়গা পাও না ইয়াস, সম্পর্কে ও তোমার হবু মামি হয়। ইয়াস প্রতি উত্তর করল লোকটার কথা শুনে, আপনি আমার কোন জন্মের মামা লাগেন? প্রতি উত্তরে আহাদ বলে উঠল, তোমার আম্মু, অর্থাৎ আমার বোন। আর কিছু বলতে পারল না, তার আগেই ইয়াস রক্তচক্ষু নিয়ে তাকালো ওনার দিকে। ইয়াসে এমন চাহনিতে হয়তো লোকটা ভয় পেল। কাশফিয়া ধরে রাখা হাতটা ছেড়ে দিল তখনই। ইয়াসের খুব একটা অসুবিধা হয়নি লোকটাকে চিনতে। ছোটবেলায় নানা বাড়ি গিয়েছে হাতে গোনা দু একবার। ওর নানার এক ড্রাইভার ইয়াসের আম্মুকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বিধায় সবসময় নিজের সবটা দিয়ে হলেও সাহায্য করতেন আহানাদ পরিবারকে। কিন্তু অকালেই চলে গেল আহাদের আম্মু। এরপর ইয়াসের নানা আহাদকে নিয়ে এসেছিলেন নিজের বাড়িতে। আহাদের বাজে স্বভাবের জন্য আহাদকে তেমন কেউ পছন্দ করতো না। সুফিয়া বেগমের সাথে সম্পর্ক ভালো না হলেও বেশ কয়েকবার এসেছেন খন্দকার মঞ্জিলে। ইয়াসের পুরোপুরি মনে আছে আহাদকে। আহাদ কাশফিয়ার হাতটা ছাড়তেই ও ছুটে গিয়ে দাঁড়ালো ইয়াসের পেছনে। তখনই ইয়াসের বয়সী কয়েকটা ছেলে মেয়ে এসে উপস্থিত হয়েছে ওখানে। সবাই হয়তো চেনে ইয়াসকে, আবার একই পাড়ায় হওয়ায় কাশফিয়াকেও কম বেশি সকলেই চেনে। ওদের সবাইকে একসাথে এদিকে আসতে দেখে আহাদের সাথে দুটো ছেলে নিজেদের জান বাঁচিয়ে পালিয়েছে অনেক আগেই। ইয়াস এক পা দু পা করে এগিয়ে গেল আহাদের কাছে, চোখ মুখ শক্ত করেই বলে উঠল, বিয়ে করবেন? ইয়াসের আবভাব ভালো ঠেকছে না আহাদের কাছে। ছেলেটাকে ভালো করেই চেনে ও, খারাপ কিছু হতে পারে বুঝেই আমতা আমতা করে বলে উঠল আহাদ, না না, বিয়ে করব না আমি। আহাদের কথায় ইয়াস প্রত্যুত্তর করলো গম্ভীর কণ্ঠে, না কেন? চলুন, আজকেই আপনাকে বিয়ে করাবো আমি। আহাদ তখন দুপাশে তাকিয়ে দেখল, তারপর কথা না বলেই দৌড় লাগালো উল্টো রাস্তায়। ইয়াসের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো খিলখিল করে হেসে উঠল আহাদে ওই রকম দৌড়ানো স্টাইল দেখে। হাসল না কেবল কাশফিয়া, এখনো আগের অবস্থাতেই দাঁড়িয়ে আছে সে। কোথায় যাবে, কি করবে ভাবছে এই সব। ইয়াস এগিয়ে এলো কাশফিয়ার কাছে, ওর পাশে দাঁড়িয়ে থাকা তুহিনকে উদ্দেশ্য করে বলে উঠল ইয়াস, মেয়েটাকে তোমরা চেনো তো? তখনই তুহিন বলে উঠল, জি ভাইয়া। তুহিনের উত্তর শুনে ইয়াস বলে উঠল শান্তভাবেই, ওকে, তাহলে ঠিকঠাক ওকে বাসায় পৌঁছে দাও। তখনই ওদের দুজনের কথার মাঝে কাশফিয়া বলে উঠল, পালিয়ে এসেছি কি ফিরে যাওয়ার জন্য? মেয়েটা সোজাসাপটা উত্তরে ভড়কালো না কেউ, তবে ওরা হয়তো জানে কাশফিয়া এমনই। ইয়াস কিন্তু ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। ইয়াসের তাকানো দেখে কাশফিয়া নিজের চোখ সরালো অন্যদিকে। ইয়াস বুঝলো মেয়েটার যাওয়ার জায়গা নেই, কিন্তু নিজের সাথেই বা নিয়ে যাবে ও কোন পরিচয়ে? কি যেন ভেবে গম্ভীর কণ্ঠে ইয়াস বলে উঠল, ফেরার জায়গা না থাকলে বসে থাকো এখানেই। কথাটা বলেই ইয়াস চলে যাচ্ছিল ওখান থেকে। তখনই মাটিতে পড়ে থাকা কাঁচের ফ্রেমের একটা ছবি লাগলো ওর পায়ে। হাতে নিয়ে পরিচিত মুখ ঠেকলো ছবিটাতে। চোখ বুজে বিস্ময় নিয়ে ইয়াস একবার তাকালো কাশফিয়ার দিকে, পরে আবার ছবিটাকে দেখলো ভালো করে। মনে পড়ল ওর, তখন যখন এসে মাটি থেকে টেনে তুলছিল কাশফিয়াকে, ওর হাত থেকেই পড়েছিল ছবিটা। আস্তে আস্তে কাশফিয়ার কাছে ইয়াস হেঁটে এসে জিজ্ঞেস করে উঠল, ওকে, ছেলেটাকে? কিছু সময় পরে উত্তর দিল কাশফিয়া, এটা আমার ভাইয়া। কাশফিয়ার উত্তর শুনে ইয়াস আবার বলে উঠল, তোমার আব্বু আম্মু নেই?
কাসপিয়া তখন শান্ত স্বরেই বলল, না। ইয়াসের ঠোঁটের কোণে হাসি ফুটল মুহূর্তেই। এই মেয়েটাকে খুঁজতেই সে এসেছে বাংলাদেশে। এত তাড়াতাড়ি যে পেয়ে যাবে ধারণাতেও ছিল না ইয়াসের। ঋণ পরিশোধ করার সময় এসেছে এবার ইয়াসের। এদিকে ভাই আর মা বাবার কথা উঠতেই কাসপিয়া চোখ ভরে এলো পানিতে। কান্না আটকে রাখতে ব্যর্থ হলো কাসপিয়া। মুখে হাত চেপে কান্না করে দিল তখনই। নিজে এত বড় বাড়ি এখন মামির দখলে। ভাইয়াও বেঁচে আছে না মারা গেছে ও তা জানে না। কষ্ট তো হবেই। এত বড় শহরে কার কাছেই বা যাবে মেয়েটা। ইয়াস চোখের ইশারায় আশেপাশে থাকা সবাইকে চলে যেতে বলল। অপেক্ষা না করে ইয়াসের আদেশ পালন করলো সবাই। ইয়াস মিছে মিছে ভয় দেখিয়ে বলে উঠল কাসপিয়াকে, এই মেয়ে, কান্না থামাবে তুমি? কান্না না থামালে ওই বুড়োর হাতেই তুলে দেব কিন্তু তোমায়। ইয়াসের কথা শুনে কান্না থামালো কাসপিয়া। মনে হলো কাসপিয়ার লোকটা হয়তো কোনোভাবে চেনে ওর ভাইকে। নিজেকে স্বাভাবিক করে বলে উঠল ইয়াসকে, আপনি কি আমার ভাইয়াকে চেনেন? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, চিনি তো। ইয়াসের কথা শুনে কাসপিয়া হাসল। চোখে পানি মুছে ইয়াসের দুটো হাত ধরে বলে উঠল নমনীয়ভাবে, চলুন তাহলে আমাকে একবার ভাইয়ের সাথে কথা বলিয়ে দেবেন প্লিজ। আমি ভাইয়ার সাথে কথা বলবো, ও ঠিক আছে কিনা এতটুকুই কেবল জিজ্ঞাসা করব। ইয়াস তখন শান্ত হতে বলে উঠল কাসপিয়াকে, হাত দুটো শক্ত করে ধরেই আদুরে গলায়, তোমার ভাইয়া ঠিক আছে, চিন্তা করো না ওর জন্য, কিন্তু ওর তো আসতে সময় লাগবে। তাহলে তুমি এখন যাবে কোথায়? কোনো কিছু না ভেবেই অবুঝের মতো বলে উঠল কাসপিয়া, কোথায় আবার, আপনার সাথে নিয়ে চলুন আমাকে। ইয়াস হয়তো অপেক্ষা করছিল এটারই। বাঁকা হাসল কি যেন ভেবে। বর্তমান কথাটা বলা শেষ হতেই থামলো ইয়াস। ওর পাশেই দাঁড়িয়ে আছে উজ্জ্বল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ইয়াসের মুখ পানে। ইয়াস তা দেখে বিরক্ত হলো উজ্জ্বলের এমন চাহনিতে। ইয়াস উজ্জ্বলকে বলে উঠল, মুখে মাছি ঢুকে যাবে দুলা ভাই, এভাবে হাঁ করে আছেন যে। ইয়াসের কথায় ধ্যান ভাঙল উজ্জ্বলের। ফলে কৌতূহলী হয়ে উজ্জ্বল জিজ্ঞেস করে উঠল ইয়াসকে, তারপর তারপর কি হলো শালাবাবু? ইয়াস অন্যদিকে তাকিয়ে হাসল। তারপর নিজেকে স্বাভাবিক করে উজ্জ্বলকে বলে উঠল, তারপর আবার কি, বিয়ে হলো। আমার মুড ভালো থাকলে আজকেও বাসর হবে। ইয়াসের কথা শুনে চমকালো উজ্জ্বল। গম্ভীর ইয়াস কি না রসিকতা করছে আজ? সব কি তাহলে বিয়ে নামক ওই ঔষধেরই কাজ, যে ঔষধ গভীর বদমেজাজি ইয়াসকে রোমান্টিক বানিয়ে তুলেছে? ইয়াস রুমে আসছিল, তখনই ধাক্কা লাগলো কারোর সাথে। সামনে মেয়েটা ভাবলো ইয়াস ধরে নেবে ওকে, কিন্তু ইয়াস দাঁড়িয়ে আছে সেই আগের মতোই। মেয়েটা তো এদিকে দপ করেই পড়ে গেল মেঝেতে। কোমরে হাত দিয়ে ইয়াসের মুখ পানে তাকিয়ে বলল সে, এটা কি হলো ইয়াস? প্রত্যুত্তরে ইয়াস স্বাভাবিকভাবেই বলে উঠল, আমার সামনে দপ করে এক আলুর বস্তা পড়ল। ইয়াসের কথা শুনে রুহি রেগে বলে উঠল, কি? আমি আলুর বস্তা? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, তা নয়তো কি। কথাগুলো ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি রেখেই বলে উঠল ইয়াস। কথা বলা শেষে চলে যাচ্ছিল নিজের রুমে। মেঝেতে বসে থাকা রুহি উঠে দাঁড়িয়ে তখন বলে উঠল ইয়াসকে, আমি কি দেখতে এতটাই খারাপ ইয়াস? আমার দিকে তাকালে কি পাপ হতো তোমার? রুহি কথা শুনে ইয়াসের পা জোড়া থেমে গেল। এগিয়ে এলো রুহির কাছে। রুহির প্রশ্নের উত্তরে বলে উঠল ইয়াস, তুমি জানো আমি বিবাহিত। আমার সুন্দরী বউ থাকতে তোমার দিকে তাকাবো কেন আমি? ইয়াসের কথা শুনে রুহি পিছিয়ে গেল কয়েক পা। এটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। কি বলল ইয়াস? সে বিবাহিত? ইয়াস কি মজা করছে রুহির সাথে? রুহি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে উঠল ইয়াসকে, তুমি কি আমার সাথে মজা করছো ইয়াস? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, সিরিয়াস বিষয় নিয়ে আমি ঠাট্টা মজা করি না রুহি, এটা তুমিও ভালো করেই জানো। কথাটা বলেই ইয়াস চলে গেল নিজের রুমে। আর এদিকে রুহি নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল ও যাওয়ার পানে। রুহি ভিতরটা শুকিয়ে এলো। মাথাটা কেমন ভন ভন করছে ওর। ইয়াস কি সত্যিই বলছে এসব? হোস্টেল থেকে বাড়িতে আসলো কিছুক্ষণ আগেই। সিমিকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করেছিল ইয়াস এসেছে কিনা। উত্তর পাওয়ার সাথে সাথেই রুহি চলে এসেছে এখানে। এখানে এমন কিছু শুনতে হবে জানলে সে আসতোই না কোনোভাবে। সিমি এসে দাঁড়িয়েছে রুহির পাশে। বলছে ওকে, ফুপ্পি তুমি কখন এসেছ? রুহি নিজেকে স্বাভাবিক করেই বলে উঠল, এই তো এখনই। প্রত্যুত্তরে সিমি বলে উঠল, ফুপ্পি তুমি ঈদের ছুটিতে এসেছ তাই না? এবার আর তোমাকে যেতে দিচ্ছে না।
আমি মামাই আর তুমি মিলে ঘুরতে যাব, সাথে নতুন মামিকেও নেব। তখনই রুহি অবাক হয়ে বলে উঠল সিমিকে, নতুন মামি মানে? সিমি প্রত্যুত্তর করল তখনই, হ্যাঁ মামাই বিয়ে করেছে, আবু বলেনি তোমাকে? সিমির কথা শুনে রুহির মুখটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। কেন যেন রাগ হলো ওর। ধমক দিয়ে বলে উঠল সিমিকে, সিমি এত কথা কিসের? পড়তে যা, তোর না পরীক্ষা সামনে। রুহির কথা শুনে সিমির হাসি মুখটা চুপসে গেল মুহূর্তেই। ফুপির মেজাজ খারাপ হলো কেন বুঝল না সিমি। চুপচাপ চলে গেল রুহির কাছ থেকে। বিকেলে অনেক আত্মীয়রা এসেছে ইয়াসকে দেখতে এসে যখন শুনলেন ইয়াস বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছেন, তখন কত রকমের কথা বললেন। কেউ কেউ তো বলেছিলেন বিদেশেই হয়তো বিয়ে করে নিয়েছিল এই মেয়েকে, তাই সে এত করে বলার পরেও আসেনি এতদিন। তখন সুফিয়া বেগমের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। সিমিকে পাঠিয়েছেন কাসপিয়াকে নিয়ে আসতে। সবাই দেখতে চাইছিল ওকে। মাথায় ওড়না টেনে রুম ভর্তি মানুষের সামনে এসে দাঁড়িয়েছে কাসপিয়া। পরনে শাড়ির বদলে থ্রি-পিস দেখেই মেজাজটা খারাপ হয়ে গেছে সুফিয়া বেগমের। তিনি কিছু বলবেন তার আগেই পাশের বাড়ির এক ভদ্র মহিলা বলে উঠলেন, কি ব্যাপার সুফিয়া, বাড়ির বউয়ের এমন সাজ কেন? তোমাদের বাড়ির বউয়েরা তো এভাবে থাকে না। তাছাড়া এই মেয়ের বয়স তো আমাদের সিমির মতোই হবে। তবে যাই বলো, ইয়াসের পাশে এই মেয়েকে মানায় না। এদের কিছু কথা কাশ্মীরও কানে গেল। অস্বস্তি হচ্ছে এসব শুনতে, তাই মাথাটা নুয়ে নিয়েছে তখনই। এবার সুফিয়া বেগম উঠে এলেন কাশ্মীর কাছে। আস্তে আস্তে বললেন ওকে, এই মেয়ে তোমাকে শাড়ি পরতে বলেছিলাম না? এসব কি পরেছো? আমার গুণধর ছেলে কি তোমাকে শিখিয়ে দিয়েছে মা যা বলবে তার উল্টোটা করবে? এদিকে সুফিয়া বেগমের উদ্দেশ্যে কাসপিয়া মেয়ের দিকে তাকিয়েই আমতা আমতা করে বলে উঠল, আসলে আমার শাড়ি পরার অভ্যেস নেই। তখনই আফিয়া রাগী কণ্ঠে বলে উঠল, তা কি বড়লোক ছেলে পটানোর ভালোই অভ্যেস আছে, তাই না? সবার সামনে আফিয়ার এমন কথায় অস্বস্তিতে পড়লেন সুফিয়া বেগম। উজ্জ্বল মাত্রই অফিস থেকে এসেছে, স্পষ্টই শুনেছে আফিয়ার কথা। তখনই ধমক দিয়ে উঠলেন আফিয়াকে উজ্জ্বল, আহ, তোমার কি সুবুদ্ধি হবে না কখনোই? মেহমানদের সামনে নতুন বউকে কি বলছো এসব? সাথে সাথে আফিয়া রাগী কণ্ঠে বলে উঠল, যা বলেছি ঠিক বলেছি। তুমি জানো না আমাদের রুহি ইয়াসকে পছন্দ করে। এই মেয়ে উড়ে এসে জুড়ে বসলেই কি আমি মেনে নেব নাকি? তখনই হঠাৎ পেছন থেকে ইয়াস গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি মানার বা না মানার কে আপু? আমার জীবন আমার ইচ্ছে, আমি কাকে বিয়ে করব না করব এটা কি তোমরা বলে দেবে? এই খন্দকার মঞ্জিলের সমস্ত নিয়মকানুন কি কেবল আমারই জন্যই?